মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। তবে কারো সন্তান নিখোঁজ থাকলে স্কুলে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আর রবিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে স্কুলটির প্রভাষক সাইফুল ইসলাম। এদিকে বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও শিক্ষার্থী ও অভিভাবকরা ভিড় করছেন ক্যাম্পাসের সামনে। অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছে, তাই দ্রুত স্কুল না খোলার আহ্বান তাদের। বিমান দুর্ঘটনায় শোকে স্তব্ধ শিক্ষার্থী, অভিভাবক সহ সারা দেশ। দুর্ঘটনায় প্রিয় বন্ধু, শিক্ষকদের হারানোর দুঃসহ স্মৃতি আর ট্রমা বহন করছেন শিক্ষার্থীরা। তাই তৃতীয় দিনেও শোকাতুর বন্ধু স্বজনেরা ভিড় করছেন বিধ্বস্ত স্কুলটির সামনে। আমাদের ছোট ভাই বোনরা, আমাদের মিসরা, আমাদের টিচাররা যেভাবে মারা গিয়েছে, এই শোকটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। এগুলো তো সবই আমাদেরই বাচ্চা, এগুলো সহ্য করার মতো তো না, এগুলো বলার মতো না, আমরা ঘরে থাকতে পারিনি। টিচারদের জন্য একটু বেশি খারাপ লাগছে। স্কুলের প্রধান ফটক বন্ধ, শিক্ষক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক পাহারা। তবে এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের দেখা যায়নি ক্যাম্পাসের আশেপাশে। অভিভাবকরা জানান, শুধু শিক্ষার্থী নয়, তারাও এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারেননি। রাতে ঘুমানোর সময় বারবার ভাবি যে প্লেনটা পড়ে গেল, কত মানুষ আমার চোখের সামনে মারা গেল। বাইরে থেকে দেখি সব লোক বাইরে আসতেছিল পালায়, মানে এদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করছে। দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে। পরে শুনি যে ওখানে বিমান দুর্ঘটনা ঘটেছে। পরে বাইরে দাঁড়াই দেখি যে অনেকে পুরো পুড়ে গিয়েছে। তো এগুলো দেখে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো এইটা স্বাভাবিক হইতে নিম্নে 1-2 মাস লাগবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম সচল রাখা হয়েছে। তবে অন্য সকল ক্লাসের কার্যক্রম কবে থেকে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আমরা শুধু 12 এর ছাত্রদেরকে বলছি যে তোমরা কোনোভাবে বা ওদের ব্যাপারটা শুধু আমরা রাখছি, আর বাকিগুলো নিয়ে আমরা এখনো কোনো কথাবার্তাই হয়নি বা হওয়ার মতো পরিস্থিতি হয়নি। কোনো অভিভাবক সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের 5 নম্বর ভবনে অভিযোগ দায়ের করার অনুরোধ করেছে স্কুল প্রশাসন কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনা ঘটনায় স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। মেহেরমণি, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 32 জন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন 8 জন গুরুতর এবং 13 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। এখানে ভর্তি আছে 44 জন। অধ্যাপক নাসির উদ্দিন আরও জানান, ইনস্টিটিউটে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুত রয়েছে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা বসে যদি কোনো চেঞ্জ করতে হয়, করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়, অবশ্যই আমরা সেটা। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক বা আসলে কোনো দেশের ক্ষেত্রে আমরা করব না। ওষুধ এবং স্যালাইন আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, এই বিষয়ে মোটেই কোনো সংকট নেই। নিজের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল না বলে দাবি করে শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেছেন, সরকার চাইলে তাকে সরিয়ে দিতে পারে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় উপদেষ্টা আরও জানান, 22 ও 24 জুলাইয়ের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ শিগগিরই জানানো হবে। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দল এবং জোটের নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে সাংবাদিকদের ব্রিফ করছেন এলডিপি মহাসচিব রেদওয়ানুল আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আপনার অভিযোগ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা রক্ষার্থে, দেশের নিরাপত্তা রক্ষার্থে এবং দেশের জনমানুষের মাঝে শান্তি বিরাজ করার জন্য রাজনৈতিক সংগঠনগুলো যে কোনো সময় ঐক্যবদ্ধ হতে রাজি আছে। এবং আমরা ঐক্যমত পোষণ করেছি যে আমরা সরকারকে যেভাবে স্বৈরাচার পতনের পরে সমর্থন দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম,
এবং সবচেয়ে জনপ্রিয় সরকার হিসাবে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই অবস্থাটা তাদের এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তারা এটা মানুষের সামনে ধরে রাখতে পারে নাই। তাদের মধ্যে নানা রকম অনেক কর্মকাণ্ডের ফলশ্রুতিতে মানুষ তাদের উপর আজকে আর সেই বিশ্বাস রাখতে পারছে না। তারা এই দেশের সবচেয়ে দুর্বল সরকারের একটা পরিচয় দিয়েছে এবং দুর্বল সরকার পরিচয় দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তারা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে তারা ব্যর্থ হচ্ছে। তো সঠিক সময়ে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই জন্য সরকারকে বেগবান হওয়ার জন্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যত্নবান হওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। আমার দলের পক্ষ থেকে আমরা বলতে চেষ্টা করেছি যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছি এবং একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। কিন্তু আজকে সরকারের বিভিন্ন আচার আচরণে দেখা যাচ্ছে এই সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে বৈষম্য সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছেন। যেমন বাংলাদেশের বড় ছোট যেই রাজনৈতিক সংগঠনই হোক সবার সমান অধিকার থাকবে, সবাই সরকারের পক্ষ থেকে একরকম সুযোগ সুবিধা পাবেন, কিন্তু আজকে সকল রাজনৈতিক দল তাদের প্রচারণায় বা কর্মকাণ্ডে একরকম ব্যবহার তারা সরকারের পক্ষ থেকে পাচ্ছেন না। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দল এবং জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ৩টায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, জেএসডি, 12 দলীয় জোট, বাসদ, সিপিবি, গণফোরাম। গতকাল রাতেও প্রধান উপদেষ্টা বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে দেশের অনেক সংকট কেটে যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে, এ নিয়ে সতর্ক থাকতে হবে। রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে কথা জানান। আবারও ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা জেগেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, সংকট দেখা দিলেই সরকার রাজনৈতিক দলকে ডাকে আর সরকারকে সহযোগিতার জন্য যায় বিএনপি। বলেন, সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব, তাদের মধ্যে ইগো কাজ করে। সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে। লীগের ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ টেরার গোপালগঞ্জে সৃষ্টি করেছিল, যেটা আমরা মনে করি যে গণতন্ত্রের উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন ভাতা ফেরত দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে পথসভায় এই দাবি করেন তিনি। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেওয়া হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন এনসিপি নেতা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার থেকে আবারও শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের স্মরণে সার্কিট হাউস থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত শোক মিছিল করে দলটি। এ সময় বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান সার্জিস আলম। আমরা বাংলাদেশে তদন্ত কমিটির খেলা দেখতে চাই না। এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আরেক নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে স্বজনপ্রীতি করেছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল কোনো নলেজ নাই। এই স্বাস্থ্য উপদেষ্টার
অনতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ভবিষ্যৎ চাঁদপুর থেকে শুরু করে বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না। যারা সুযোগের অপেক্ষায় রয়েছেন আপনারা দিবা স্বপ্নে বাস করছেন। এর আগে দলটির কেন্দ্রীয় নেতারা চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ডিবিসি নিউজ ডেস্ক। 547 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে আল আরাফাহ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। চাকরি হারানো এসব কর্মকর্তা কর্মচারী সুপারিশের ভিত্তিতে ব্যাংকটিতে চাকরি পেয়েছিলেন বলে জানা গেছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মীরা। এ সময় তারা দাবি করেন কোনো ধরনের অপরাধে জড়িত না থাকার পরও নতুন পর্ষদ তাদের চাকরিচ্যুত করেছে। 20 জুলাই ইমেইলের মাধ্যমে তাদের চাকরি থেকে অব্যাহতির কথা জানানো হয়। জানা গেছে বিগত সরকারের আমলে যেসব কর্মী কোনো ধরনের পরীক্ষা ছাড়া সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের জন্য আলাদা পরীক্ষার আয়োজন করে কর্তৃপক্ষ। সেই পরীক্ষায় অকৃতকার্যদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকটি। জেলায় জেলার সংকট সমস্যা তা থেকে উত্তরণে চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সুনামগঞ্জ জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদরে। আমরা মানুষের দুঃখ দুর্দশা কষ্ট এবং সমস্যার এই উত্তরণ থেকে কিভাবে হয় সেটা নিয়ে কথা বলি। কিন্তু আমরা যখন এই শহরে কাজ করছিলাম আমরা দেখছি যে একদল মানুষ তারা কাজের সন্ধানে বসে আছে। অর্থাৎ বিভিন্ন হাটে জিনিসপত্র বিক্রি হয়, কিন্তু এখানে মানুষ বিক্রির হাট, যেখানে নিজেকে বিক্রি করে তারা সংসার চালান এবং সবসময় যে তারা কাজ পান বিষয়টি এমন নয়। তারা যেদিন কাজ পান না সেদিন হয়তো সংসারে খুব কষ্ট হয়। আমি জানতে চাইবো, আমার সাথে একজন মুরব্বী আছেন, তো আপনি কতদিন ধরে এই কাজ করছেন? আপনি জানতে চাই যে আপনার বয়স হয়েছে কিন্তু তারপরে খুব কঠিন কাজ করছেন। অসুবিধা, খুব অসুবিধার মাঝে আছি। অসুবিধা। তো আপনার যে বয়স হয়েছে আপনি কি বয়স্ক ভাতা পেয়েছেন কখনো? না না, পাইছি না, বয়স্ক ভাতা নাই। মানে এলাকার স্থানীয় যারা মেম্বার চেয়ারম্যান আছেন তারা এরকম খোঁজ খবর নিচ্ছেন না আজকে? তো আপনি সাধারণত একদিনে কাজ করে কত টাকা পেয়ে থাকেন? 500, 550। 500, 550। তো সবসময় কি কাজ পাওয়া যায়? যেমন আজকে তার কোন ঠিক আছে? না রে বাবা, পাই না, সবসময় পাই না। আমরা ঘুরাইও দেখো তো 2 দিন 3 দিন সপ্তাহ থাকে পাই না। মানে সপ্তাহে কয়েকদিন কাজ পান, কয়েকদিন কাজ পান না। যেদিন কাজ পান না সেদিন সংসারটা কিভাবে চলে? তো ঋণ ফিন কইরা খাইলে উনা উপাস থাকলে। মানে ঋণ ফিন করে চলতে হয়, কখনো উপাস থাকতে হয়। আপনাকে জানতে চাইবো যে আপনার সংসারে কে কে আছে? সংসারে ফাবুরতা আছে। আমি 2 দিন পাইলে এক সপ্তাহ পাই না। তো কখন আসেন? সকালে ঘুম থেকে উঠে কখন আসেন নিজেকে বিক্রি করার জন্য? 6টা 7টা। আচ্ছা, তো এমনিতে কত টাকা করে পান আপনার দৈনিক? 550 পাওয়া যায়। আমরা মাটি কাজ করি, মাটি কাটি যেটাও পাই আমরা কাজ করি। আপনাকে জানতে চাইবো, আপনার ছেলে মেয়ে কি বড় হয়েছে? তারা কি করছে? তাহলে তো বিয়া শাদি তোলাইছি, লেখাপড়া করে। আমি জামাই লইয়া পড়ছি, আমার জামাই বেপত্তা গর্ভবতী টেকালে আমি ডাক্তার দেখাইতাম পারি না। আমরা তো দা কাম করি, আমরা তো কাম পাই না। যাই 4 দিন 5 দিন যাই বন্ধ যাই, আমরা কাম করতাম পাই না। জি, বুঝছেন না? আমরা দেখছি যে আসলে হ্যাঁ, দুঃখ দিয়ে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের, এমনটি আমি সবসময় বলি। কিন্তু সেই মানুষগুলোর দুঃখ দুর্দশার কথা আমরা শুনলাম। আমরা পরবর্তীতে আমরা জেলা প্রশাসক যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তাদের কাছে জানতে চাইবো আসলে এই মানুষগুলো যখন কাজ পান না তাদের কাজে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটি তারা ভেবে দেখবেন। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আপাতত এই ছিল আমার কাছে। আমরা পরবর্তীতে অন্য কোনো কোথাও যাব এবং সেখানকার যে সমস্যাগুলো সেগুলো জানার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা ইউনেস্কো থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ইসরায়েল বিরোধী, পক্ষপাত দুষ্ট এবং বিভাজনমূলক আখ্যা দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। 2026 সালের ডিসেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। মানব সভ্যতার ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, জ্ঞান ও শিক্ষার সংরক্ষণে এই সংস্থার অবদান বিশ্বব্যাপী বেশ প্রশংসিত। সেই ইউনেস্কো থেকেই আবারও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এখন আর জাতীয় স্বার্থের মধ্যে পড়ে না। মার্কিন স্বার্থবিরোধী উদ্যোগের কারণে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সিদ্ধান্তের কথা মহাপরিচালক অড্রে অ্যাজোলোকে জানানো হয়েছে। আর ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজোলো ট্রাম্পের এই সিদ্ধান্তকে দুঃখজনক বলেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সংস্থার কিছু প্রকল্পে সীমিত প্রভাব ফেলবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে তার প্রথম মেয়াদে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র আবার যুক্ত হয় ইউনেস্কোর সাথে। প্যারিস ভিত্তিক জাতিসংঘের এই সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই 1945 সালের নভেম্বরে কার্যক্রম শুরু করে। 194টি দেশে সক্রিয় আছে সংস্থাটি, আর ইউনেস্কোর বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান মাত্র 8%। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্ব সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া। মারা গেছেন প্রিন্স অফ ডার্কনেস খ্যাত কিংবদন্তি শিল্পী ওজি অসবর্ন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে 76 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি। ভক্তদের কাছে পরিচিত গডফাদার অফ হেভি মেটাল নামে। আসল নাম জন মাইকেল অসবর্ন। 60-এর দশকের শেষ দিকে গিটারিস্ট টনি ইয়োমি, বেসিস্ট গিজার বাটলার ও ড্রামার বিল ওয়ার্ডের সঙ্গে মিলে অসবর্ন গড়ে তোলেন ব্যান্ড ব্ল্যাক সাবাথ। শুরু হয় হেভি মেটালের পথচলা। 1970 সালে মুক্তি পায় ব্যান্ডটির ব্ল্যাক সাবাথ। এরপর একে একে আসে প্যারানয়েড, মাস্টার অফ রিয়েলিটির মতো বহু প্ল্যাটিনাম হিট অ্যালবাম। 1978 সালে ব্যান্ড থেকে আলাদা হয়ে অসবর্ন শুরু করেন একক ক্যারিয়ার। 1980 সালে মুক্তি পায় ব্লিজার্ড অফ অজ নামের অ্যালবাম। এই অ্যালবামেই ছিল বিখ্যাত গান ক্রেজি ট্রেইন। পরের বছর আসে ডায়েরি অফ আ ম্যাডম্যান। 5 দশকের সঙ্গীত ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন অজি। 5 বার গ্র্যামি, আইভন নোভেলো, গডলাইক জিনিয়াস, লিভিং লেজেন্ড পুরস্কার রয়েছে তার ঝুলিতে। 2022 সালে কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠানে গান গাওয়ার পর বেশিরভাগ সময়ই মঞ্চ থেকে দূরে ছিলেন অসবর্ন। 2020 সালে জানা যায় পার্কিনসন রোগে আক্রান্ত তিনি। তবুও বিদায়ী কনসার্ট করতে চেয়েছিলেন অসবর্ন। 5ই জুলাই বার্মিংহামের বাড়ির কাছের ভিলা পার্ক স্টেডিয়ামে বসে শেষবারের মতো তিনি গেয়েছিলেন প্রিয় সব গান। কালো সিংহাসনে বসে হাত নেড়ে চোখ বড় করে এক অনবদ্য বিদায় নেন তিনি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। চা বাগানের সৌন্দর্য মূলত এর সবুজ রঙের বিস্তৃতি, গাছের সারি আর নৈসর্গিক পরিবেশ। সাধারণত পাহাড়ি বা উঁচু ভূমিতে হওয়ায় দূর থেকে দেখলে সবুজ গালিচা বিছানো মনে হয় বাগানগুলোকে। এই মনোরম দৃশ্য জয় করে নেয় যে কারো মন। তবে জর্জিয়ার চা চাষিরা সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভেঙে পড়া চা শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টায় কাজ করছে অবিরাম। মূলত চা চাষের ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। চা বাগান মানে সবুজ রঙের খেলা। যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। চা গাছের সতেজ পাতা তৈরি করে প্রকৃতির এক মনোরম চিত্র। জর্জিয়ার চা ছিল একটি গুরুত্বপূর্ণ শিল্প, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ধস নামে এই খাতটিতে। তবে আবারও জর্জিয়ার স্থানীয় চাষিরা চায়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে চান। আন্তর্জাতিক বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করছেন নতুন উদ্যমে। জর্জিয়া চায়ের জন্য খুব বিখ্যাত ছিল। সোভিয়েত ইউনিয়নের সময় চায়ের জন্য একটি বড় শিল্প ছিল দেশটিতে। তখন আমাদের অঞ্চলে 28টি বড় কারখানা ছিল এবং প্রতিদিন তারা চা সংগ্রহ করত, এবং আমাদের প্রধান বাজার ছিল রাশিয়া, মানে সোভিয়েত ইউনিয়ন। জর্জিয়ার চাষিরা চা চাষ করছেন প্রাচীন পদ্ধতি অনুসরণ করে। চায়ের ঐতিহ্যবাহী স্বাদ এবং গুণমান বজায় রাখাই এর উদ্দেশ্য। বিশ্ববাজারে চাহিদার আলোড়নও তৈরি করতে চান তারা। কিন্তু চাষিরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চা উৎপাদন ও প্রক্রিয়াকরণ উন্নত করারও চেষ্টা করছেন। জর্জিয়ার চা এখন রপ্তানি হচ্ছে বিশ্বজুড়ে, যা সহায়তা করছে এই শিল্পের পুনরুত্থানে। সারা বিশ্বে চা বাগান ও চা সংস্কৃতি সবসময় পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়, যা স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখে। জর্জিয়ার চাষিরা তাদের চা শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে টেকসই ভবিষ্যৎ তৈরি করতে করছেন কঠোর পরিশ্রম।
নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি আন্তর্জাতিক সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।